জামাত যত শক্তিশালী হবে, শক্তিশালী হওয়ার একটা পর্যায়ে তাদের কিছু অংশের যে ৭১-এর হেরে যাওয়ার বেদনা, পাকিস্তানের সাথে ফ্রেন্ডশিপ করার বেদনা, অথবা ইন্ডিয়ার সাথে একটা যুদ্ধ করে ইন্ডিয়াকে হারানো বা শহীদ হওয়ার যে আকাঙ্ক্ষা, এগুলো হঠাৎ করে বের হয়ে আসবে। এগুলো কোনোটাই দেশের জন্য সঠিক না। তো সেখানে কিভাবে জামাত এটাকে হ্যান্ডেল করবে উই ডোন্ট নো, রাষ্ট্র এটাকে কীভাবে হ্যান্ডেল করবে উই ডোন্ট নো। সারা পৃথিবীতেই এনি এক্সট্রিম মতবাদ এটাকে কন্টেইনই করতে হয় সামহাউ, কখনো হার্শভাবে, কখনো বুঝিয়ে, কখনো কনভার্ট করে, কখনো চাকরি দিয়ে। পৃথিবীর সব দেশেই তাই হয়েছে। বাংলাদেশে ইসলামিক মতবাদটা ফর দ্য ফার্স্ট টাইম অনেক দিন পর পূর্ণভাবে ব্লুম হওয়ার সুযোগ পেয়েছে, এবং একটা বিশাল ইউথ সেগমেন্টের মধ্যে ইসলামাইজেশন ঢুকে পড়েছে কমপ্লিটলি। এটা আমরা কেউ অনুভবও করিনি। আমরা সবাই ভাবছিলাম আওয়ামী লীগ শক্ত হাতে আছে, তা এটা হচ্ছে না, কিন্তু আসলে হয়ে গেছে। এই যে হয়ে গেল, এটাকে এখন কিভাবে আমরা সামনে হ্যান্ডেল করব, এটা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা ইস্যু হবে। গণতান্ত্রিক মাধ্যমে, ভোটের মাধ্যমে একটা হতে পারে, বাট এই জিনিসগুলো কখনো শুধু ভোটের মাধ্যমে সীমাবদ্ধ থাকে না বলেই আমার মনে হয় ধাপে ধাপে এটা একসময় আন্দোলন বিপ্লবের দিকেই চলে যাবে। দেখুন, একসময় সারজিদ হাসনাত ওরা ক্যাম্পাসে ডাক দিত, আয় রাজু আয়, এই কিছুদিন আগ পর্যন্ত। এখন কিন্তু তারা আর ক্যাম্পাসে কোনো অ্যাক্টিভিটিস নাই। এখন ক্যাম্পাসটা চলে গেছে শিবিরের নেতা যারা ডাকসুর ভিপি হয়েছেন, জিএস হয়েছেন, তাদের প্রতি আমার পুরো পরিপূর্ণ সম্মান আছে, তারা ভোটে হয়েছেন। তারা কিন্তু ক্যাম্পাস নিয়ে খুব বেশি আগ্রহী না। তারা ৩২ নম্বরের বাড়িটা ভাঙতে হবে, পুলিশের সাথে মারামারি করতে হবে, পুলিশকে ভেঙে ফেলতে হবে, আর্মিকে ভেঙে ফেলতে হবে। ঠিক এই জায়গাটাই আমার ভয় লাগে। কেন পুলিশ আর্মিকে ডিমোরালাইজ করা হচ্ছে, গালি দেওয়া হচ্ছে? কারণ ওই যে বললাম, একটা বিপ্লবী সরকার, একটা রেভলিউশনারি সরকার, একটা তাত্ত্বিকভাবে একটা অন্য কিছু সরকার করার পথে এখন পর্যন্ত ছোট একটি বাধা হচ্ছে পুলিশ এবং আর্মি, ডিসিপ্লিনারি ফোর্স। ডিসিপ্লিনারি ফোর্সকে যদি দূরে সরিয়ে রাখা যায়, তাহলে এই ধরনের উৎকট উদ্ভট চেতনা বাস্তবায়ন হতে পারে, এটা অনেকে মনে করতে পারে। তো আমরা তো মনে করি সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর একটা প্যারামিটার দিয়ে দিতে হবে, লক্ষণরেখা, যে এর বাইরে আমরা এই তত্ত্বে যাব না, ডেমোক্রেটিক ফ্রেমে থাকবো, মোরাললেস, এখানে যা হবার হবে। এবং সেজন্যই তো জাতিগত ঐক্য প্রয়োজন, যেটা আওয়ামী লীগ করতে পারেননি, হোপলেসলি, মিজারেবলি, অ্যান্ড দে আর সাফারিং হোপলেসলি অ্যান্ড মিজারেবলি। তো সেইটার কিন্তু আমি মনে করি একটা সুবর্ণ সুযোগ সময় চলে আসছে। জিয়াউর রহমান সেই বিখ্যাত মিটিং উইথ জলিল সাহেব, জিয়াউর রহমান পিজি হসপিটাল রুগী দেখতে গেলেন, জানতে পারেন জলিল সাহেব আছেন, উনি গেলেন জলিল সাহেবের দেখা করতে। অন্ধকার ঘর, উনি বললেন অন্ধকারে কেন আছে বিপ্লবী? তো জলিল সাহেব বললেন আমাকে তো অন্ধকারেই রেখেছেন সারা জীবন। তখন উনি মনে 4 বছর ধরে জেলে আছে। উনি যখন কথা বললেন, জলিল সাহেব তাকে জিজ্ঞেস করলেন একটা বিখ্যাত ডায়লগ, হোয়াই ডিড ইউ হ্যাংড তাহের? ঠিক এই কথা বলার সাথে সাথেই জিয়াউর রহমানের একটা দুঃখবোধ চলে আসছিল, বেদনাহত হয়ে যারা উপস্থিত ছিলেন তারা বললেন। তো উনি বললেন আই হ্যাড নো আদার অল্টারনেটিভ। তো ওই যে জিয়াউর রহমান কিন্তু শেষের দিকে সবাইকে ট্রাইও করেছিলেন, আওয়ামী লীগের বহু লোকের সাথে তার ফ্রেন্ডশিপ হলো, শেখ হাসিনা ফেরত আসলো, একটা রিকনসিলিয়েশন ট্রাই উনি করছিলেন, তারপর তাকে মেরে ফেললো, সময় পেলেন না উনি। এই মুহূর্তে আমি মনে করি বাংলাদেশে একটা রিকনসিলিয়েশন ভেরি মাচ নিডেড, স্লিম হোক, ছোট হোক, প্রয়োজন। তা না হলে এই যে উগ্র মতবাদগুলো আসবে। আন্দোলনের এতদিন পরে, বিজয়ের পরে ৩২ নম্বরকে মাঠ বানানোর কী প্রয়োজন থাকতে পারে? এটা আমি কিন্তু কোনো কারণ পাই না। এটা প্রাইভেট প্রপার্টি, ট্রাস্টের আন্ডারে, সেটাকে ভেঙে ফেলতে হবে। সেটাকে বাধা দিচ্ছে বলে পুলিশ আর্মির বিরুদ্ধে ঢাকা ভার্সিটির ছাত্র নেমে যাচ্ছে, কী দরকার? আমরা তো এটা দেখিনি। যখন ঢাকা ভার্সিটিতে আমরা 20 বছর 25 বছর ছিলাম, ঠিক এরকম দেখিনি। ঢাকা ভার্সিটির ছাত্ররা কিন্তু এই ধরনের ইস্যুতে সবসময় খুব সেন্সিবল রোল প্লে করেছে। তারা ক্যাম্পাসে স্বৈরাচারের চামড়া তুলে নেবো আমরা, এটা বলেছে, কিন্তু কখনো কোনো বাড়ি ভাঙতে যায়নি, কাউকে অপমান করেনি।